পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে যেটা বিদ্যালয়গুলোতে দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 6, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট 6। আজকের এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা নিয়ে। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য এই বাংলা মডেল টাস্কের উত্তরগুলো করে দিয়েছেন মাননীয় শিক্ষক দীপেশ কুমার ভূঁইয়া মহাশয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে জন্য সুন্দর করে উত্তরগুলো ভালো করে লিখে রেডি করে দিয়েছে। তোমরা উত্তরগুলো দেখো, প্রশ্ন উত্তর একসঙ্গে পরপর দেখো, ঠিক আছে? প্রথমে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন উত্তর একসঙ্গে পরপর দেখাবো, ঠিক আছে? একের দাগে দেখো, এখানে একের দাগে যে প্রশ্ন দেওয়া হয়েছে দেখো 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6টা দেওয়া হয়েছে। এবার সঙ্গে নতুন দেখো সেপ্টেম্বর মাসে সব নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সেই নাম্বার অনুযায়ী তোমাদেরকে এই উত্তরগুলো সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? আর 2-এর দাগে দেখো গ্রামার পার্ট দেওয়া হয়েছে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6 এবং 2.7 কিছু গ্রামার পার্ট দেওয়া হয়েছে এবং 2.8। এগুলো কিন্তু 1 মার্ক করে সব দেখতে পাচ্ছ, সবগুলোই 1 মার্ক করে এগুলো কিন্তু গ্রামার পার্ট দেওয়া হয়েছে। এগুলো ভালো করতে হবে এবং বলা হয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয়ে খুললে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে? চলো এবার আমরা উত্তরগুলো পরপর করে দেখে নিই এবং সঙ্গে আরও দেখো 2.8-এর শেষ, এখানে শেষ নয়, পরে আরও পেজে আর একটা পেজে আবার নতুন আরও কিছু কোশ্চেন আছে। 2.9, 2.10, 11, 12, 13, 14, টোটাল 14 কোশ্চেন দেওয়া হয়, দেখতে পাচ্ছ? 1 মার্কগুলো সবই 1 মার্ক করে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা কোশ্চেনটা দেখে নিলাম। এবার আমরা উত্তরগুলো কোশ্চেন এবং উত্তরগুলো একসঙ্গে পরপর করে দেখে নেব। প্রথম যে কোশ্চেনটা আছে কি আছে দেখে নিই। একের দাগে কোশ্চেনটা ছিল নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখো। 1.1-এর বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, প্রাবন্ধিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগ ঘটিয়েছেন? প্রথম কোশ্চেন, বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে কেন তিনি আত্মনির্ভরশীল বলে মনে করেননি? এটা হচ্ছে 2 মার্কের। প্রথম কোশ্চেনের জন্য 1 মার্ক আর দ্বিতীয় কোশ্চেনের জন্য 2 মার্ক আছে। তাহলে উত্তর তুমি কীভাবে লিখবে দেখো। প্রথম 1 মার্কের জন্য এইভাবে লিখবে, নব নব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক সৈয়দ মুজিদবা আলী আত্মনির্ভরশীল শব্দটি স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভর অর্থে তার প্রবন্ধে প্রয়োগ করেছেন। তারপরে যে প্রশ্ন আছে তার উত্তরটা একটু বড় হবে, সেটা উত্তর কীভাবে লিখেছেন দেখো, প্রাবন্ধিকের মতে নতুন কোনো ভাবনা চিন্তা বা অনুভূতি প্রকাশের জন্য নতুন কোনো শব্দের প্রয়োজন দেখা দিলে ইংরেজি বা বাংলা ভাষা তাদের নিজের শব্দ ভাণ্ডারে অনুসন্ধানে না করে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ ধার করে পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দেওয়ার বাংলা ভাষা আরবি এবং ফরাসি থেকে অনেক শব্দ গ্রহণ করেছে। পরবর্তী সময়ে ইংরেজি ভাষা অন্যান্য ভাষা থেকে শব্দ নেওয়ার ফলে ইংরেজি ও বাংলা ভাষাকে লেখক আত্মনির্ভরশীল ভাষা বলে মনে করেননি। বুঝতে পেরেছো? তাহলে এই উত্তরটা তুমি সুন্দর করে এইভাবে লিখবে, নাম্বার অনুযায়ী যেহেতু দেওয়া হয়েছে সেইভাবে উত্তরটাও সেইভাবে করা হয়েছে। পরের প্রশ্নটা দেখো কি বলা আছে, বলেছে আমি এই ঘাসে বসে থাকি, কোন সময় কবি বসে থাকেন? প্রথম 1 নম্বরের জন্য, তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে, সেটা আছে 2 মার্কের জন্য। তো উত্তরটার প্রথম পয়েন্টের জন্য উত্তরটা এইভাবে লিখবে যে আকাশে 7টি তারা শীর্ষক কবিতায় প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলার আকাশের বুকে 7টি তারা ফুটে উঠছে ঘাসের উপর বসে বাংলার সৌন্দর্য সুখ উপলব্ধি করেন। উত্তরটা এইভাবে লিখবে 1 নম্বরটা। আর 2 নম্বর উত্তর একটু বড় হবে, সেটা দেখো এইভাবে লিখবে, রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ ঘাসের উপর বসে আকাশে ফুটে ওঠা 7টি তারাকে সঙ্গী করে অনুভব করেন বাংলা প্রকৃতির এক অপরূপ রূপ। সন্ধ্যার সূচনা লগ্নে গঙ্গা সাগরের দেবী অস্তমিত সূর্যের আলোয় ভাসমান মেঘ কামরাঙার মতো লাল বর্ণ ধারণ করে। কবির তা দেখে মৃত মণিক পাখির মনে পড়ে। তারপর রূপসী বাংলার বুকে ধীরে ধীরে কেশবতী কন্যার মতো নেমে আসে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, যে সন্ধ্যায় আচ্ছন্ন হয় হিচল কাঁঠাল জাম সহ বাংলার নদী মাঠ ঘাট। সেই শান্ত অনুগত সন্ধ্যায় কবির চোখে ভেসে ওঠে কলমি চাঁদা ও সুরপুটি ইত্যাদি বাংলার আপন সত্তা। রূপসী বঙ্গ প্রকৃতির সন্ধ্যাকালীন এই সৌন্দর্য ঘন রূপ কবির চোখে ধরা পড়েছে। বুঝতে পেরেছ? এই উত্তরটাকে 2 মার্কে যেহেতু আছে এই উত্তরটাকে এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। তারপরে প্রশ্ন 1.3-এর কিন্তু বিঘ্নও আছে বহু, পত্র লেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে কিরূপ বিঘ্নের কথা জানিয়েছেন? এখানে এটা কিন্তু 3 মার্কের জন্য, এটি 3 মার্কের জন্য উত্তরে কীভাবে লিখবে সেটা দেখো। চিঠি রচনায় চিন্তানায়ক বীর সন্ন্যাসী বিবেকানন্দ ভারতবর্ষে কাজের ক্ষেত্রে ভগ্নী নিবেদিতাকে নানা রূপে উদ্বিগ্ন করার কথা জানিয়েছেন, যেমন 1 দারিদ্র্য ও অজ্ঞাতা,
পরাধীনতার অন্ধকারে আবদ্ধ ভারতবাসী একদিকে অসহায় দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতে বাধ্য ছিল, অন্যদিকে জাতির বুকে কুসংস্কারজনিত অজ্ঞাত পাথরের মতো চেপে বসেছিল। স্বামীজি তাই মিস নোবেলকে বলেছেন, এদেশে এলে তুমি নিজেকে অঙ্গ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্ট দেখতে পাবে। তারপরে লিখেছে জাতিগত সমস্যা। ভারতীয়দের জাতি ও স্পর্শ বিষয়ে বিকট ধারণা আছে। ভয়ই হোক বা ঘৃণাই হোক, ভারতীয়রা শ্বেতাঙ্গদের চলে এবং শ্বেতাঙ্গরাও এদেশের লোককে ঘৃণা করে। 3 নম্বর পয়েন্ট লিখবে শ্বেতাঙ্গদের সন্দিগ্ধ মানসিকতা। এটা উত্তর কীভাবে লিখবে দেখো, ভগ্নী নিবেদিতা একজন ইউরোপিয়ান হয়ে ভারতীয়দের নিয়ে কাজ করেছে দেখলে শ্বেতাঙ্গরা তাকে খামখেয়ালি বলে মনে করবে এবং তার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে বলে স্বামীজির ধারণা। তারপর প্রশ্নটা দেখো, পয়েন্ট দেখো, শুষ্ক জলবায়ু। ভারতীয় জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এমন পরিবেশে ভগ্নী নিবেদিতা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। এমন সব বিপদের কথা স্বামী বিবেকানন্দ তার চিঠি রচনাংশে ভগ্নী নিবেদিতাকে জানিয়েছেন। ঠিক আছে, তাহলে এইভাবে সুন্দর করে এই পয়েন্টগুলোর উত্তরগুলো ঠিক করে লিখবে। ওকে, পরে কোশ্চেন দেখো, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। উদ্ধৃতাংশের নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করে লেখো। এটা 3 মার্ক আছে, 3 মার্কের মধ্যে উত্তর লিখতে হবে। উত্তর এইভাবে লিখবে দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় আজমন ও লালিত গ্রাম বাংলার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এত গল্প, এত রূপকথার জগৎ সেখানে ছড়িয়ে আছে যে কবি অভিভূত হয়ে থাকেন। তার চোখে পড়ে সন্ধ্যার বাতাস, ছোট একটা ফুলের মাথার দোলানো, ভোরের সূর্য ওঠা, তারাদের মিটমিট চেয়ে থাকা, কুন্দ ফুলের হাসি। কবি অভিভূত হয়ে ওই গ্রামে দেখেন কে যেন রূপকথার জগৎ এখানে মেলে দিয়েছে। তাই কবি লেখেন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। তাহলে এই উত্তরটা যেভাবে সুন্দর করে লিখে দিয়েছেন, তোমরা সুন্দর করে এইভাবে লিখবে ভালো করে, আশা করি ভালো নম্বর পাবে। 1.5 প্রশ্নটা দেখো কি বলেছে, তার আহারের সংস্থান রইল না। রাধারানী ও তার মায়ের দুর্গতি চিত্র রাধারানী পাঠ্যাংশ কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশে আলোকে আলোচনা করো। এখানে এটাও 3 মার্কে দেওয়া হয়েছে। উত্তরটা এইভাবে লিখবে দেখো, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র রচিত রাধারানী গল্পে রাধারানী ও তার রাধারানীর মার অবস্থাপন্ন বাড়ির মেয়ে ও বউ, কিন্তু রাধারানীর পিতার মৃত্যুর পর তার মায়ের সঙ্গে এক জাতির সম্পত্তি নিয়ে মোকদ্দমা হয়। সেই মোকদ্দমায় রাধারানীর মা হেরে গেলে জ্ঞাতির ডিগ্রি জারি করে সকল সম্পত্তি গ্রাস করে এবং রাধারানী ও তার মাকে ভদ্রাসন থেকে বিতাড়িত করে দেয়। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। মামলার খরচ ও ওয়াসিলতার হাতে নগদটুকুও চলে যায়। রাধারানীর মা অতঃপর অলঙ্কারাদি বিক্রি করে প্রিবি কৌশলে আপিল করেন। এর ফলে তার নিঃস্ব রিক্ত হয়ে যায়, তাদের আহারের সংস্থান থাকে না। বিধবা একটা কুঠিরে আশ্রয় নিয়ে কোনো রকমের শারীরিক পরিশ্রম করে দিন কাটাতে থাকে। দারিদ্র্যের কারণে রাধারানীর বিয়ে দিতে পারে না, কিন্তু দুর্ভাগ্যবশত রথের আগে রাধারানীর মা ঘোরতর অসুস্থ হয়ে পড়ে, ফলে শারীরিক পরিশ্রম করার ক্ষমতা হারায়। খাবার জোগাড়ের ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায়, আর রাধারানীকে ভাবতে হয় তার মায়ের পাথ্যের কথা। রাধারানী তার মায়ের দুর্গতির চিত্র এইভাবেই রাধারানী পাঠ্যাংশে চিত্রিত হয়েছে। বুঝতে পেরেছো? এইভাবে সুন্দর করে 3 মার্কের উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, 1.6 কভার্সে যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? এটা কিন্তু আছে 5 মার্কের। 5 মার্কের উত্তর এইভাবে সুন্দর করে লিখতে হবে। কীভাবে লিখবে দেখো, সত্যজিৎ রায় রচিত কার্পস গল্পের প্রফেসর শঙ্কু তৈরি অর্নিথ যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে কার্পসের শিক্ষায় অভাবনীয় উন্নতি ঘটেছিল, আর তারপর থেকে সে নিজেকে অন্যান্য সাধারণ কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করে। একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ বজ্রপাত। 3টে নাগাদ এক কান ফাটানো বাজ পড়ায় শব্দ হলে প্রফেসর শঙ্কু জানালার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরে কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। সে অঞ্চলের সব কাক ওই মরা গাছটার কাছে এসে কোলাহল করতে শুরু করে। প্রফেসর তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে। বোঝা যায় যে ওই বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে কার্পস প্রফেসর ঘর থেকে বেরোনোর কোনো রকম আগ্রহ দেখায়নি। সে এক মনে তখন পেন্সিল দিয়ে লিখে চলেছে প্রাইম নাম্বারস 2, 3, 4, 5, 7, 11, 13। এই ঘটনার প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে কার্পস নিজেকে সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। বুঝতে পেরেছ? এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা এইভাবে লিখে ফেলবে।
এবার চলে আসছি গ্রামার পার্টগুলো। কি বলছে দেখো, 2 দাগের নিচের ব্যাকরণগত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে 2.1-এর মৌলিক শব্দ বলতে কি বোঝো। 1 নম্বরের প্রশ্ন, উত্তরটা কীভাবে লিখবে দেখো। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে, যেমন মা, এক, চোখ ইত্যাদি। ঠিক আছে। দুইয়ের প্রশ্ন দেখো, নবগঠিত শব্দকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি। এটাও 1 নম্বর প্রশ্নের উত্তর কীভাবে লিখবে দেখো। নবগঠিত শব্দকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 নম্বর অবমিশ্র, উদাহরণ হচ্ছে অনিকেত, অতিরেক। আর 2 হচ্ছে মিশ্র বা সংকর, উদাহরণ হলো হেড পণ্ডিত, হাফ হাতা, বেটাইম ইত্যাদি। এইভাবে এই 2.2 যে প্রশ্নের উত্তরগুলো এইভাবে সুন্দর করে লিখবে, যেহেতু এগুলো 1 মার্ক আছে, বুঝতেই পারছো। 2.3-এর তদ্ভব শব্দের 2টি উদাহরণ দিতে বলেছে। তদ্ভব শব্দের 2টি উদাহরণ দাও। উত্তর কী হবে দেখো, 2টি তদ্ভব শব্দের উদাহরণ হলো, এক হচ্ছে হাত, এর কীরকম হস্ত, হুত্থ, হাত। আর 2 হচ্ছে মাটি, মৃত্তিকা, মাটিয়া, মাটি। এইভাবে লিখবে, যেভাবে লেখা হয়েছে এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। 2.4 দেখো কি বলেছে, দেশি শব্দকে অজ্ঞাতমূলক শব্দ বলা হয় কেন। দেশি শব্দকে অজ্ঞাতমূলক শব্দ বলা হয় কেন, এটাও 1 মার্কের। উত্তরটা কীভাবে লিখবে দেখো। দেশি শব্দগুলির উৎস খুবই প্রাচীন, তাদের উপলব্ধি করা গেলেও মূল খুঁজে পাওয়া যায় না, তাই দেশি শব্দকে অজ্ঞাতমূলক শব্দ বলা হয়। ঠিক আছে। তাই এই 1.1-এর 2.4-এর যে প্রশ্নটা 1 মার্কের জন্য, তাহলে এই উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। 2.5-এর যে প্রশ্নটা দেখো, তুর্কি ও আলান্দাজ শব্দ ভাণ্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন 2টি করে শব্দের উদাহরণ দাও। এটা 1 মার্কের। উত্তরে কি দেখো, উত্তরে এইভাবে লিখবে। তুর্কি শব্দ ভাণ্ডার থেকে বাংলায় গৃহীত 2টি শব্দ হলো, 1 কুলি আর 2 হচ্ছে কাঁচি। আর ওলন্দাজ শব্দ ভাণ্ডার থেকে বাংলায় গৃহীত 2টি শব্দ হলো, 1 ইস্কাফন আর 2 হচ্ছে তুরুপ। ঠিক আছে। উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। 2.6 প্রশ্নটা দেখো, তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ। তামিল শব্দ থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লিখতে বলেছে, এটা 1 মার্কের। উত্তর এইভাবে লিখবে। তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ হলো, 1 চুরুট আর 2 হচ্ছে পিলে। এই 2টো শব্দ এসেছে তামিল শব্দ থেকে। 2.7 দেখো বলেছে, নির্দেশ অনুযায়ী মিশ্র শব্দ তৈরি করতে বলেছে। নির্দেশ অনুযায়ী ইংরেজি যুক্ত বাংলা, এটা 1 মার্ক। পর্তুগিজ যুক্ত হিন্দি, এটা হচ্ছে 1 নম্বর। তৎসম যুক্ত বিদেশি প্রত্যয়। তাহলে উত্তরটা কীভাবে লিখবে দেখো। উত্তরটা এইভাবে লিখবে, ইংরেজি যুক্ত বাংলা সময়টা কী হবে, যেমন হচ্ছে অফিস পাড়া। অফিসটা হচ্ছে ইংরেজি আর বাংলা হচ্ছে পাড়া, তো অফিস পাড়া। পর্তুগিজ যুক্ত হিন্দি, তার কী শব্দ হবে, পর্তুগিজ শব্দ হচ্ছে পাউ রুটি, পাউ রুটি। পর্তুগিজ যুক্ত হিন্দি শব্দ, এটা হচ্ছে পাউ রুটি। তৎসম আর বিদেশি প্রত্যয় কী আছে, তৎসম বিদেশি প্রত্যয় যোগ আছে, এমন হচ্ছে পণ্ডিত গিরি, পণ্ডিত গিরি। ঠিক আছে। এই শব্দগুলো হচ্ছে ইংরেজি বাংলা শব্দ, পর্তুগিজ হিন্দি শব্দ এটা, আর এটা হচ্ছে তৎসম বিদেশি প্রত্যয় শব্দ। ঠিক আছে। পরের কোয়েশ্চেন দেখো 2.8-এর, ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন 2টি শব্দ উল্লেখ করো। ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন 2টি শব্দ করতে বলেছে। তাদের উত্তরগুলো দেখো। ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন 2টি শব্দ হলো, 1 সংবাদপত্র, এটাকে ইংরেজিতে বলা হয় কি নিউজ পেপার। আর 2 হচ্ছে হাত ঘড়ি। ঠিক আছে। আর ইংরেজিতে বলা হয় রেস্ট ওয়াচ, রেস্ট ওয়াচ। ঠিক আছে। তাহলে এইভাবে উত্তরটা 2.8-এর উত্তরটা এইভাবে লিখবে। 209-এর প্রশ্ন কী আছে দেখো, যোগ রূঢ় শব্দের 2টা উদাহরণ দাও। যোগ রূঢ় শব্দের 2টা উদাহরণ দিতে বলা হয়েছে। উত্তরটা এইভাবে লিখবে। যোগ রূঢ় শব্দের 2টি উদাহরণ হলো, 1 নম্বর হচ্ছে পঙ্কজ, 2 নম্বর হচ্ছে জলদ। ঠিক আছে। তাহলে এই উত্তরটা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। আর 2.10-এর গুণবাচক বিশেষ্য যোগে একটি বাক্য রচনা করো। গুণবাচক বিশেষ্য যোগে একটি বাক্য রচনা করতে বলে, এটাও 1 মার্ক। উত্তরটা এইভাবে লিখবে, হেতাই নিত্য হেরো পবিত্র ধরিত্রীতারে। উদ্ধৃত বাক্যে পবিত্রটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। ঠিক আছে। হেতাই নিত্য হিরো পবিত্র ধরিত্রীতারে, উদ্ধৃত বাক্যে পবিত্রটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। এইভাবে সুন্দর করে উত্তরটা লিখবে। তারপরে কোশ্চেন দেখো 2.11, ক্রিয়া বিশেষণের 2টি গঠন রীতি নির্দেশ করো। ক্রিয়া বিশেষণের 2টি গঠন রীতি নির্দেশ করতে, এটা 1 মার্কের। উত্তরে কীভাবে লিখে দেখো, ক্রিয়া বিশেষণের 2টি গঠন রীতি হলো, 1 ক্রিয়া বিশেষণ বাক্যে বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হয়, বিভক্তিহীন পদের প্রয়োগ। অয়ন তাড়াতাড়ি হাঁটে, অয়ন তাড়াতাড়ি হাঁটে। ঠিক আছে। বিভক্তি যুক্ত পদের প্রয়োগ হলো, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিয়েছে। এখানে হচ্ছে পশ্চাৎ যুক্ত এ। ঠিক আছে। আর 2 অসমাপিকা ক্রিয়ারূপে ক্রিয়া বিশেষণে গঠিত হতে পারে। উদাহরণ হলো, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে, এটা জিজ্ঞাসার জন্য। এটা হচ্ছে
অসমাপিকা ক্রিয়ারূপে ক্রিয়া বিশেষণ গঠিত হতে পারে। ঠিক আছে, এটা এইভাবে সুন্দর করে এই পয়েন্টগুলোর উত্তরগুলো লিখবে। পরের প্রশ্ন দেখো 2.12, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয়? উত্তর এইভাবে লিখবে, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে প্রত্যক্ষ নির্দেশকে সর্বনাম অথবা সামীপ্যবাচক নির্দেশক সর্বনাম পদ ব্যবহৃত হয়। উত্তরটা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো 2.13, একটি তৎসম অব্যয় এবং একটি বাংলা অব্যয়ের উদাহরণ দাও। উত্তরটা কীভাবে লিখবে দেখো, একটি তৎসম অব্যয় হলো কদাপি, আর একটি বাংলায় অব্যয় হলো কো। ঠিক আছে, একটি তৎসম অব্যয় হলো কদাপি, একটি বাংলায় অব্যয় হলো কো। তারপরে কোশ্চেন 2.14, ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে? ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে? 1 নম্বর কোশ্চেন এটা। উত্তরটা কীভাবে লিখবে দেখো, না ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ 3 ধরনের হয়ে থাকে, যথা 1 মৌলিক ক্রিয়াপদ, 2 সংযোগমূলক ক্রিয়াপদ, 3 যৌগিক ক্রিয়াপদ। এই 3টে ভাগে ভাগ, এইভাবে সুন্দর করে এই উত্তরটা লিখে ফেলবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের টোটাল যে প্রশ্নগুলো ছিল, টোটাল এতগুলো প্রশ্ন ছিল, সেগুলো আমরা কমপ্লিট করলাম। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, এবং বাকি বিষয়গুলো আমি পরপর করে সব ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে তোমরা বাকি বিষয়গুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।